আজকের এই মুহূর্তের সবথেকে বড় খবর, 26,000 প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল। কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল সুপ্রিম কোর্টে। এসএসসি চাকরি বাতিল মামলার রায় ঘোষণা প্রধান বিচারপতির বেঞ্চে। হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও 26,000 চাকরি বাতিল। আর এই চাকরি বাতিলে হাহাকার, 26,000 চাকরি বাতিলে আশঙ্কা। বিভিন্ন স্কুল, বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্কুলে, জেলায় জেলায় একেবারে শিক্ষকরা বেরিয়ে গেছেন, শিক্ষাকর্মীরা বেরিয়ে গেছেন, কাঁদতে কাঁদতে কোথাও বেরিয়ে গেছেন। পরীক্ষা চলছিল, পরীক্ষা ছেড়ে বেরিয়ে গেছেন। হাহাকার, কি করবেন তারা ভবিষ্যতে, কি হবে তাদের ভবিষ্যৎ, এই নিয়ে কান্নার রোল। এবং তার সঙ্গে সঙ্গে তারা আশঙ্কায় পুরো শিক্ষা জগতে, স্কুলে, পড়াশোনায় পড়ুয়াদের কি হবে সেই ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছে। সরাসরি চলে যাব মৈত্রীর কাছে। মৈত্রী, একটু জানতে চাইবো প্রথমেই, এই মুহূর্তে নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন, আজকে 26,000 প্রায় 26,000 যে চাকরি বাতিল হলো, তার ব্রেকআপটা কি, যোগ্য অযোগ্য এইরকম ভাবে? দেখো, যোগ্য অযোগ্যর ব্রেকআপ খুব সুস্পষ্টভাবে করা সম্ভব হয়নি, কারণ সর্বোচ্চ আদালতের তরফ থেকেও কিন্তু বারবার করে এই বিষয়টাই তারা জানতে চেয়েছিলেন যে যোগ্য অযোগ্য কারা এবং তাদেরকে কিভাবে আলাদা করা সম্ভব সেই বিষয়টি স্পষ্ট করা হোক। কিন্তু সেই বিষয়টি স্পষ্ট করা হয়নি এবং সেই কারণেই আজকে যখন রায়দান করছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং তার সঙ্গে বিচারপতি সঞ্জয় কুমার, তাদের বেঞ্চ যখন রায় ঘোষণা করছেন, তখন তারা পরিষ্কার উল্লেখ করেছেন যে এই নিয়োগের ক্ষেত্রে এত দুর্নীতি হয়েছে এবং এত রকমের ম্যানিপুলেশন হয়েছে এবং সেটা এত বৃহত্তর ক্ষেত্রে হয়েছে যে সেখানে টেন্টেডদেরকে সিলেকশন প্রসেসে টেন্টেডদেরকে আনটেন্টেডদেরকে আলাদা করা সম্ভব নয় এবং সেটা গোটা প্রসেসটা বিয়ন্ড রিপেয়ার বলে তারা উল্লেখ করেছেন। এবং তারা উল্লেখ করেছেন যে গোটা যে নিয়োগ প্রক্রিয়া, তার লেজিটিমেসি এবং তার ক্রেডিবিলিটিটাই ডিফিউড হয়ে গিয়েছে, এমন অবজারভেশন তারা উল্লেখ করেছেন। এবং তারা বলেছেন যে তারা এমন কোনো কারণ তারা খুঁজে পাননি যাতে তারা হাইকোর্টের যে রায়, হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রায় দিয়েছিল, তাতে হস্তক্ষেপ করার কোনো কারণ তারা খুঁজে পাননি এবং সেই কারণেই সেই রায় বহাল রাখার সিদ্ধান্ত তারা নিয়েছেন। এবং একই সঙ্গে তারা জানিয়ে দেন যে যাদের বেতন ফেরত দেওয়ার বিষয়টিও কিন্তু তারা উল্লেখ করে দেন। তবে কিছু মডিফিকেশনের কথাও কিন্তু সর্বোচ্চ আদালতের তরফ থেকে আজকে উল্লেখ করা হয়েছে। এই মডিফিকেশনের মধ্যে কিছুটা এজ রিল্যাক্সেশনের কথা উল্লেখ করা রয়েছে এবং যারা এর আগে সরকারি চাকরি করতেন তাদেরকে তার পূর্ববর্তী ডিপার্টমেন্টে ফিরে যাওয়ার একটা সুযোগ দেওয়া হচ্ছে। তবে সবকিছু এই মুহূর্তে সরাসরি চলে যাব টেট চাকরি প্রার্থীদের বিক্ষোভ বিকাশ ভবনের সামনে। টেট চাকরি প্রার্থীদের বিক্ষোভ, টেট চাকরি প্রার্থীদের বিকাশ ভবন অভিযানের মধ্যেই কথা বলবো প্রতিনিধি সুদীপ্তর সঙ্গে। সুদীপ্ত, এটা কোথায় ঠিক? বিকাশ ভবনের সামনে 2022-এর প্রাথমিক টেট পাস, বিকাশ ভবনের সামনে 2022-এর প্রাথমিক টেট পাস যারা চাকরি প্রার্থীরা রয়েছেন, যারা প্রাথমিক টেট পাস যারা করেছেন, তারা আজকে এলেন। তা 2022 সালের টেট পাস চাকরি প্রার্থীরা তারা আজকে এসেছিলেন বিকাশ ভবনে। কেন এসেছিলেন? কারণ 3 বছর ধরে তাদের কোনো রকম শূন্যপদ থাকা সত্ত্বেও 1 লক্ষ শূন্যপদ রয়েছে তারা দাবি করেছেন এবং সেই শূন্যপদ থাকা সত্ত্বেও কেন তাদের নিয়োগ হচ্ছে না এই দাবি নিয়ে তারা যখন বিকাশ ভবনের সামনে এলেন, সেই মুহূর্তে পুলিশ কিন্তু ব্যারিকেড করে দিল এবং তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয় এবং তারপরেই চাকরি প্রার্থীদের একেবারে প্রিজন ভ্যানে তোলা হয়েছে এবং সেখান থেকে তাদের নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে গোটা বিকাশ ভবন চত্বর এই মুহূর্তে ফাঁকা করে দেওয়া হয়েছে, পুলিশি পাহারা রয়েছে এবং ব্যারিকেড রয়েছে। ওকে, আসবো তোমার কাছে আসবো, তবে একটু দেখাবো কি রকম উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল সেই সময়। একটা ইন্টারভিউ ছিল আজকে রাস্তায়, আমাদের নামতে বাধ্য করেছে সরকার। 2022-এর টেট পাস চাকরি প্রার্থীরা বিকাশ ভবনে অভিযান নিয়োগের দাবিতে। সেখানে আসার সঙ্গে সঙ্গে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে সেখানে বসে পড়ার চেষ্টা করেন এই চাকরি প্রার্থীরা এবং তারপরে টেট পাস করে বসে আছি আজকে আমরা রাস্তায়। 26,000 ছেলে মেয়েগুলো চাকরি বাতিল করেছে, আমরা টেট পাস করে বসে আছি, আমাদের কবে নিয়োগ পাবো? একটা ইন্টারভিউ ছিল আজকে রাস্তায়, আমাদের নামতে বাধ্য করেছে সরকার। তাদের কবে নিয়োগ এই প্রশ্ন তুললেন চাকরি প্রার্থীরা। টেনে হিচড়ে পুলিশ টেনে তুললো প্রিজন ভ্যানে। কথা বলবো আরো একবার প্রতিনিধি সুদীপ্তর সঙ্গে। জবাব চাই, জবাব দাও।
7 এই মুহূর্তে আরো একবার তারা কিন্তু আরো কয়েকজন মিলে বিকাশ ভবনের সামনে এসেছেন, তারা বলছেন তাদের কাছে একবার জানার চেষ্টা করবো তাদের মূলত দাবি কি রয়েছে। আমাদের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন 1 লক্ষ শূন্যপদ শিক্ষক পদ ফাঁকা আছে, কিন্তু আমরা 1 লক্ষ চাই না। আমরা দীর্ঘ 7 বছর ধরে বঞ্চিত। আমাদের 50,000 প্রাথমিকের শিক্ষকের শূন্যপদ দিন। আমরা দীর্ঘ 7 বছর ধরে বঞ্চিত। অবিলম্বে 22 টেট পাসদের 50,000 শূন্যপদে নোটিশ দিন। মাননীয়, আমরা আর পারছি না, দয়া করে আমাদের নিয়োগ দিন। আমাদের বাড়িতেও পরিবার আছে, বাবা মা আছে। আমরা বিকাশ ভবনের, আমরা শিক্ষা দপ্তরের কাছে জানতে চাই। আমাদের পর্ষদ ভবনে গেলে বলা হচ্ছে আমরা বিকাশ ভবনের কাছে শূন্যপদ চেয়ে পাঠিয়েছি, কিন্তু কখনোই আমরা সদুত্তর দিতে পারছেন না। ওনারা কেসের পর কেস বলছেন এখন ওবিসি মামলা মিটলে দেবে, কিন্তু আমরা আর ধৈর্য ধরে বসে থাকতে পারছি না। আমাদের অবিলম্বে 50,000 শূন্যপদে ইন্টারভিউ নোটিশ দিন, এটাই আমাদের দাবি। একেবারে এইখানে দেখলাম ধস্তাধস্তি হলো চাকরি প্রার্থীদের সঙ্গে পুলিশের। রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরি প্রার্থীরা, টেট চাকরি প্রার্থীরা 2022-এর, এবং সেই সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। পুলিশ টেনে হিঁচড়ে তুলল প্রেজেন্ট ভ্যানে। চাকরি প্রার্থীরা কবে চাকরি পাবেন এই প্রশ্ন তুলে তারা আজকে আন্দোলনে এসেছিলেন বিকাশ ভবনের সামনে। আবারও এই মুহূর্তে ধস্তাধস্তি, আবারও এই মুহূর্তে পুলিশ বিক্ষোভকারীদের সরানোর চেষ্টা করছে। দেখুন সেই ছবি। সুদীপ্ত, আবার নতুন করে উত্তেজনা। দেখো এই মুহূর্তে আবারও একবার বিক্ষোভকারীদের, তাদের কিন্তু একদমই তাই আবারও বিক্ষোভকারীদের কিন্তু তুলে দেওয়া হচ্ছে পুলিশের গাড়িতে এবং তাদেরকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। আমাদেরকে 50,000 শূন্যপদে অবিলম্বে নিয়োগ দিন। 2017 পরে দীর্ঘ 7 বছর বসে আছি। মাননীয় মুখ্যমন্ত্রী, কার্যত আরো একবার পুলিশের ভ্যান তাদের কিন্তু নিয়ে চলে গেল এবং যারা বিক্ষোভকারীরা ছিলেন তাদের কিন্তু আরো একবার তুলে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারা দফায় দফায় আসছেন। প্রথমে এক দফায় এসেছিল, তাদেরকে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে তারা আবার কিন্তু তাদের দাবি জানাতে আসেন এবং তাদেরকেও কিন্তু একটি বাসের মধ্যে তোলা হয় এবং এখনো যারা এলেন তারা তাদের দাবি জানাতে এলেন বিকাশ ভবনে, তখনও কিন্তু তাদেরকে পুলিশের ভ্যানে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আবারও কিন্তু সেই ছবি। কয়েক দফায় উত্তেজনা বিকাশ ভবনের সামনে। বিকাশ ভবনের কাছে বিকাশ ভবনে পৌঁছতে চাইছিলেন চাকরি প্রার্থীরা, 2022-এর চাকরি প্রার্থীরা, এবং তারা কবে চাকরি পাবেন সেই প্রশ্ন তুলে তারা আজকে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ব্যারিকেড ছিল পুলিশের। রাস্তায় বসে পড়ার সঙ্গে সঙ্গে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে, টেনে হিঁচড়ে পুলিশ প্রেজেন্ট ভ্যানে তুলে দেয় এবং সেই সময় ধস্তাধস্তি হয় পুলিশের সঙ্গে। 26,000 ছেলে মেয়েগুলো চাকরি বাতিল করেছে। আমরা টেট পাস করে বসে আছি, আমাদের কবে নিয়োগ পাবো? একটা ইন্টারভিউর জন্য আজকে একদিকে এখানে আন্দোলন, আরেকদিকে 26,000 প্রায় 26,000 চাকরি বাতিলে কান্না কাটি সমস্ত কিছু। শিক্ষকরা বিভিন্ন জায়গায়, জেলা স্কুলগুলোতে শিক্ষকরা বেরিয়ে চলে গেছেন। বিভিন্ন স্কুল থেকে আশঙ্কা শিক্ষা ব্যবস্থায় কি হবে, পড়াশোনায় কি হবে, আগামী দিনে পরীক্ষা চলছে বা আগামী দিনে পরীক্ষা হবে সেখানে কি হবে। সরাসরি চলে যাব মৈত্রের কাছে। মৈত্রী, আজকে যে রায়, সেই রায় পুরোপুরি আর কোনো হস্তক্ষেপ নয়, একেবারে হাইকোর্টের রায় বহাল রাখলো। এখানে একটা পরিসংখ্যান দিই, সেটা হচ্ছে মৈত্রী, যে মোট নিয়োগপত্র ছিল 25,844, মোট নিয়োগ হয় 25,753, ইন সার্ভিস 425 ফিরবেন পুরনো কর্মস্থলে। সর্বমোট চাকরি বাতিল 25,327। এই ইন সার্ভিসে যারা আছেন তারা তো ফিরে যাবেন, তারপরে যারা আছেন তাদের নিয়েই এখন হাহাকার। একেবারেই দেখো, যারা বাকি রয়েছেন তাদের নিয়েই এই মুহূর্তে সব থেকে বড় হাহাকার এবং তাদেরই জীবনে সব থেকে বড় চিন্তা। যদিও টেন্টেড ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিছু মডিফিকেশনের কথা এদিন প্রধান বিচারপতি, যারা নন টেন্টেড ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু এজ মডিফিকেশনের কথা প্রধান বিচারপতি আজকে উল্লেখ করেছেন এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে বয়সজনিত কিছু রিল্যাক্সেশন দেওয়ার কথা উল্লেখ করেছেন। ফলে নতুন করে নিয়োগ শুরু হলে যারা আনটেন্টেড প্রার্থী হিসেবে যারা চিহ্নিত রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু এজ রিল্যাক্সেশন দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই টেন্টেড এবং আনটেন্টেড যে কারণে আলাদা করা সম্ভবই হলো না এবং যে কারণেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় সর্বোচ্চ আদালত বহাল রাখছে, সেখানে দাঁড়িয়ে আনটেন্টেড যারা ক্যান্ডিডেট রায় বহাল থাকছে, সর্বোচ্চ আদালত বহাল রাখলো। কিন্তু এই যে বেতন ফেরতের বিষয়টা, এটা কি নির্দিষ্টভাবে বলা হয়েছে কতজন কাদেরকে কিভাবে বেতন ফেরত দিতে হবে?
দেখো, বেতন ফেরত দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যারা টেন্টেড ক্যান্ডিডেট হিসেবে চিহ্নিত ছিলেন, বারবার করে বিচারপতিদের বিভিন্ন সময় সেটা হাইকোর্টের প্রধান বিচারপতিদের বক্তব্য, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বক্তব্যে উঠে এসেছিল এবং যখন প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলা ছিল তখনও টেন্টেড ক্যান্ডিডেটদের টাকা ফেরত দিতে হবে, তাদের বেতন 12% সুদে ফেরত দিতে হবে, সেই বিষয়টির কথা উল্লেখ হয়েছিল। ফলে এখনো পর্যন্ত আইনজীবীরা যেটা জানাচ্ছেন যে যারা বেতন ফেরত দেওয়ার কথা প্রধান বিচারপতি উল্লেখ করেছেন এবং হাইকোর্টে সেই রায় বহাল রাখা হয়েছে বেতন ফেরত দেওয়ার ক্ষেত্রে। তবে আইনজীবীরা তারা যেটা জানাচ্ছেন যে বিস্তারিত অর্ডার কপি হাতে আসলে বোঝা যাবে, তবে তারা মনে করছেন যে টেন্টেড যারা ক্যান্ডিডেট রয়েছেন, বিস্তারিত কপি আসলে বোঝা যাবে যে বারবার তুমি টেন্টেড ক্যান্ডিডেট বলছো, সেই টেন্টেড ক্যান্ডিডেটদেরকে টাকা ফেরত দিতে হবে 12% সুদে। হাইকোর্টের রায়ও ছিল সেটা, সেখানে এই যোগ্য অযোগ্য তো বিচারই করা যায়নি, সেখানে টেন্টেড কারা সেটা কিভাবে বোঝা যাচ্ছে? দেখো, এই প্রশ্নটাই কিন্তু উঠছে এবং সেই কারণেই কিন্তু রায়ের কপির ক্ষেত্রে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তার কারণ কিছু প্রার্থীকে টেন্টেড হিসেবে আইডেন্টিফাই করা হয়েছিল আগের রায়ের কপিতে এবং সিবিআই এর তরফ থেকেও কিন্তু কিছু প্রার্থীদেরকে একেবারে যারা চিহ্নিত টেন্টেড বলেছিলেন, কিন্তু এর বাইরেও কিছু টেন্টেড ক্যান্ডিডেট থাকতে পারেন, সেই নিয়েই কিন্তু বিতর্ক হয়েছিল, ফলে অ্যাবসলিউট নাম্বারে পৌঁছানো যায়নি। ফলে সেখানে দাঁড়িয়ে সর্বোচ্চ আদালত কোনো অ্যাবসলিউট নাম্বারকে না ধরে যে নাম্বার আগে পাওয়া গিয়েছিল টেন্টেডদের ক্ষেত্রে সেটাই ধরেছেন এবং তাদেরই বেতন ফেরত দেওয়ার কথা বলেছেন। যারা অযোগ্য হিসেবে আগে চিহ্নিত হয়েছিলেন তাদেরকেই ধরা হয়েছে। কি বলছেন আইনজীবী দিল্লি থেকে, দেখাবো একবার, তারপরে আবার আসবো এই খবরেই। এন্টায়ার প্যানেল অফ এসসিসি যেটা ছিল আজ সুপ্রিম কোর্টের রায়ের পর সেটা সম্পূর্ণ চলে গেল, সম্পূর্ণ বাতিল হয়ে গেল। এবং হাইকোর্টের একটা অবজারভেশন ছিল যেটাতে সকলের একটা ধারণা ছিল যে হয়তো সুপ্রিম কোর্ট একটা মানবিকতার কারণে বা একটু মার্সিফুল হয়ে বেতন ফেরতের অর্ডারটা হয়তো রিকনসিডার করতে পারেন, কিন্তু সেই অর্ডারটাও সুপ্রিম কোর্ট আজ আফেল করেছেন, ওদেরকে বেতনের টাকা ফেরত দিতে হবে। আর আইনজীবী ফিরদৌস শামীম কি বলছেন, কেন বাতিল হলো 26,000 প্রায় চাকরি, দেখুন। বাগ কমিটির রিপোর্ট, সিবিআই এর রিপোর্ট একেবারে দিক নির্দেশ করেছে কিভাবে দুর্নীতি হয়েছে। ফলে বাগ কমিটির রিপোর্ট, সিবিআই এর রিপোর্ট আসার পরেও এসএসসি বোর্ড এবং সরকারকে সুযোগ দিয়েছিল, শুধু কলকাতা হাইকোর্ট নয়, সুপ্রিম কোর্টও ইভেন সেই সুযোগ দিয়েছিল। সুপ্রিম কোর্টের সামনে তাদের রিটেন সাবমিশন যদি দেখেন, 3টে আর্টিকেল 12 অথরিটির, সরকার, বোর্ড এবং এসএসসি, তিনজনে তিন রকম তথ্য। একজন বলছে 5,485, একজন বলছে 5,189, একজন বলছে 4,327। এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের যদি তথ্যটা মিলে যেত তাহলে কি একটা অযোগ্য বাছাই করা চিহ্নিত করা যেত? অবভিয়াসলি, যদি দেখুন 3টে জিনিস হলে এটা সম্ভব হতো। এক, যদি মিরর ইমেজ রাখতো, দ্বিতীয় হচ্ছে যারা যদি সঠিক তথ্য দিত এবং নিয়ম মেনে যারা যদি নিয়োগ করত, নিয়ম মেনে নিয়োগ করলে তো এটা বাতিলই হতো না। বাগ কমিটির তদন্তে, বাগ কমিটির রিপোর্টে এই রায় এরকমটাই ফিরদৌস শামীম বলছেন। আমি অর্ণবের কাছ থেকে আরো একবার জানতে চাইবো। ফিরদৌস শামীম বললেন যে যদি ঠিকঠাক ভাবে তথ্য রাখা হতো, যদি ঠিকঠাক ভাবে নিয়োগ হতো, তাহলে কি 26,000ই ঠিকঠাক ভাবে নিয়োগ হয়নি? দেখো, নিশ্চিতভাবেই যোগ্য, মেধাবী, প্রকৃত যারা দাবিদার সেই রকম চাকরি নিশ্চিতভাবে আছে। তবে এক্ষেত্রে ইন্টেনশনটা কি, এসএসসি ইন্টেনশনটা কি, যারা স্বচ্ছ প্রকৃত মেধাবীদের বাছাই করার দায়িত্ব ছিল তারা যদি এই তথ্যটা না দেয় আদতে যোগ্য অযোগ্য কত এবং তাদের সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের তথ্যের যদি মিল না পাওয়া যায়, সেক্ষেত্রে সাংবিধানিক আদালত হিসেবে সুপ্রিম কোর্টের করণীয় কি? আচ্ছা, কারণ সুপ্রিম কোর্টে এর আগে স্বাধীনতা উত্তর ভারতবর্ষে ত্রিপুরার ক্ষেত্রে 10,000 চাকরি বাতিলের উদাহরণ রয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে দেখো, পাবলিক এমপ্লয়মেন্টের প্রশ্নে আর্টিকেল 16 স্পষ্ট করে লেখা আছে যে সেখানে সরকারি চাকরির ক্ষেত্রে সমান অধিকার সেটাকে লঙ্ঘন করা যাবে না। আচ্ছা, অথচ এই দুটো আর্টিকেলের সেকশন লঙ্ঘিত হয়েছে। আর্টিকেল 14, আর্টিকেল 16। আর্টিকেল 14 হচ্ছে আইনের চোখে সমান অধিকার, আর্টিকেল 16 হচ্ছে পাবলিক এমপ্লয়মেন্ট, সরকারি চাকরিতে সমান অধিকার। একজনও যদি দেখা যায় যে বেআইনি ভাবে ঘুরপথে চাকরি পেয়েছে, যাদের প্যানেলেই নাম নাই, তারা যদি চাকরি পায় তাহলে এই সরকারি চাকরির যে আর্টিকেল 16 মানার কথা সেটা ভায়োলেশন হয়েছে। কাজে সুপ্রিম কোর্টের পূর্ববর্তী একাধিক সেলিব্রেটেড জাজমেন্ট, সেটাকে যদি তোমায় মাথায় রাখতে হয়,
এই নিয়োগ বাতিল হওয়ারই ছিল, কিন্তু সুপ্রিম কোর্টে তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বারবার সুযোগ দিয়েছে আর্টিকেল 12 অথরিটি যাদের কাঁধে দায়িত্ব ছিল, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ, তারা যেন একটা ঐক্যমত্যে আসে, আদতে অযোগ্য কারা সেটা যেন দেয়। যারা পরীক্ষা কন্ডাক্ট করছে তারা যদি স্বচ্ছ ভাবমূর্তির হয়, তাহলে কেন তারা পিডিএফ এর আসল কপি তুলে দিল না সুপ্রিম কোর্টের কাছে? এই জলকে জল, এই দুধকে দুধ, এটা স্পষ্ট হয়ে যেত। কাজেই একদম সেই কারণেই মানে নিয়োগকর্তা যারা, তাদের যে প্রশ্ন, নিয়োগ নিয়ে প্রশ্ন, সেই প্রশ্ন রেখেই এই প্যানেলটা পুরোপুরি বাতিল করা হলো সুপ্রিম কোর্টের রায়ে, এবং তাতে যোগ্যও যদি থাকে তাদেরও চাকরি যাবে ভারতের সংবিধানের আইন অনুযায়ী। এবার দেখাবো শুধু একজনের চাকরি যায়নি, তিনি হলেন সোমা দাস। ক্যান্সার আক্রান্ত সোমা দাসেরই শুধু চাকরি যায়নি। তিনি কি বলছেন দেখুন। এই রায়টা সত্যি কখনোই কাম্য ছিল না, কারণ আমাদের প্রথম থেকেই দাবি ছিল, আমি যখন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম একটাই দাবি ছিল যে আমাদের যারা যোগ্য বঞ্চিত প্রার্থী তারা যেন আমরা চাকরি আমাদের ফিরে পাই, আর শিক্ষা ব্যবস্থাটাকে মুক্ত করতে হবে, কারণ আমরা ভুক্তভোগী ছিলাম। কিন্তু এটা কখনোই চাইনি যে যারা সঠিকভাবে যোগ্যতার পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছে তারা তাদেরও চাকরিটা চলে যাবে এবং তাদের জীবনটা বিপন্ন হয়ে যাবে, এটা কখনোই চাইনি।